আচ্ছা, একটা জিনিস আমি গত ক্লাসে বা তার আগের ক্লাসে এটা বলতে খেয়াল ছিল না আমার, পরে এটা মনে হলো। শিফটিংয়ের ক্ষেত্রে আমাদের এটা তো আই টাইপের ইনস্ট্রাকশন হবে। আমরা যদি লেফট শিফটের কথা বলি বা রাইট শিফট বলি, লেফট শিফট যদি বলি SLLI এরকম হবে, তাই না? ইমিডিয়েট ভ্যালু থাকবে আমার, রাইট? যে ধরো এরকম হবে X5 X7 আর 3, এটাতে কি হয়? 3 বিট লেফট শিফট হবে, তাই না? এই যে লেফট শিফটটা, এইটার সাথে আমাদের ডেটা সাইজের একটা রিলেশন আছে না? ঠিক আছে, আমার ডেটা কতখানি তার উপরে তার সাথে একটা রিলেশন আছে আমার, রাইট? এখন আমার ডেটা কত বিটের? 64 বিট। 64 রিপ্রেজেন্ট করতে গেলে আমার কয়টা বিট লাগবে? 6 বিট। আচ্ছা, আমার এটা আই টাইপ, তাহলে ইমিডিয়েট কত বিটের হয়? 12 বিট না? আই টাইপের ক্ষেত্রে ইমিডিয়েট 12 বিট হয়। এখন আমার তো এখানে লাগবে 6 বিট। 12 বিট ওখানে রেখে কোনো লাভ আছে? 12 বিট রাখার মানে আমি কি 12 বিট শিফট করতে পারবো? লেফট শিফট সম্ভবই না, রাইট? আমি ম্যাক্সিমাম কত বিট করতে পারবো? ম্যাক্সিমাম আমি পারবো 6 বিট। এই জন্য এই 12 বিটটাকে আবার 2 ভাগে ভাগ করা আছে। ফাংশন 6 বলে এখানে আরেকটার মধ্যে 6 বিট দিয়ে দেওয়া হয়েছে, আর আরেকটা অ্যাকচুয়াল আমার এই যে ধরো যে এইটার কথা যদি বলো, এটাকে রিপ্রেজেন্ট করতে যে কয়েকটা বিট লাগবে তুমি ওই 6 বিটের মধ্যে ওইটাকে ইউজ করো। আর খুব সিম্পলি আপাতত জাস্ট জেনে রাখো যে লেটসে এই জায়গায় আমরা এরকম রাখবো। এটা ডিফারেন্ট হতে পারে হয়তো বা, কিন্তু আপাতত জাস্ট জেনে রাখো যে এটা এরকম থাকবে। ওকে, সো আমরা এমনি যখন ইমিডিয়েট ভ্যালু এনকোড করব তখন আমার 12 বিটই লাগবে, কিন্তু যখন আমার শিফট করব তখন জাস্ট 6 বিটের মধ্যে ওই ভ্যালুটা দিব, আর বাকিটা আমরা ধরে নিব যাচ্ছে ওইগুলো 0 আছে। এগুলো আমরা তো ডিসকাস করেছিলাম। সো ব্রাঞ্চের এটাও আমরা ডিসকাস করেছিলাম। এইটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করলাম। এই জায়গাটাতে আমি আবার বলছি, কারো কোনো ইস্যু আছে নাকি এখানে? আমি এখানে যদি ইস্যু না থাকে তাহলে আর আমি এটা মানে একটু রিভিউ করতে, যদি ইস্যু থাকে তাহলে আমি হয়তো একটু রিভিউ করব, আদারওয়াইজ আমি নেক্সট স্লাইডে চলে যাব। স্যার বাড়িতে যেয়ে তো দেখিনি, কুইজ তো 12 তারিখে। কে কে বাড়িতে যে দেখেছিলা? দেখেছিল? এটা কি কারো বলা, মানে এটাকে আর এক্সপ্লেন করতে হবে না সেটাও বুঝতে পারছো না? আচ্ছা ঠিক আছে, ভিডিও এটা আমি আপলোড করে দেবো, সেখানে দেখে নিও আর কি। প্লাস আমাদের একটা তো রিভিউ ক্লাস নর্মালি হয়, তো সেটা হয়তো উইকেন্ডে হতে পারে না, সেটা হয়তো উইকেন্ডে হবে। আর তোমাদের কুইজ এটা 12 তারিখে হবে কি হবে না, 12 তারিখে খেলা কখন, মানে 11 তারিখে খেলা কখন? সকাল 7টায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা একটু সবার সাথে কথা বলে দেখি, কারণ অলরেডি যেহেতু ডেটটা বেশ কিছুদিন আগে ডিক্লেয়ার করা হয়েছে, সবার সাথে একটু কথা বলে দেখি কি বলে, তারপরে ইয়ে করে দেবে।
আমরা সাইন্ড এবং আনসাইন্ড নিয়েও ডিসকাস করেছি আগে, রাইট? সাইন্ড এবং আনসাইন্ডের মধ্যে যে ব্যাপারটা ছিল তা হলো যে একটা হলো যে আমি নেগেটিভ পজিটিভ ভ্যালু কাভার করব, আর আরেকটা হচ্ছে শুধুমাত্র আনসাইন্ড ভ্যালু অর্থাৎ পজিটিভ ডোমেইনের ভ্যালুগুলো আমি কাভার করব। এবং আমি আরেকটা জিনিসও তোমাদের বলেছিলাম যে যদি আমি আমরা কোয়েশ্চেনে অন্য কোনোভাবে তোমাদের এটাকে না বলে রাখি বা না বলে থাকি, তাহলে পারে এটা সাইন্ড হিসাবে কনসিডার হবে, আর যদি আনসাইন্ড হয় তাহলে আনসাইন্ড আমরা তোমাদের বলে দিব যে হ্যাঁ এটা আনসাইন্ড অপারেশন। এখন এখানে দেখো একটা তোমার সাইন্ড এবং আনসাইন্ডের ভেতরে একটা কম্প্যারিজন দিয়েছে। জাস্ট 10 সেকেন্ডের জন্য এটা একটু দেখো, যদি না বুঝতে পারো আমি এক্সপ্লেন করছি। আর একটা জিনিস বলি আমি, এই যে এই ভ্যালুটা দেখছো না, যদি আমি সাইন চিন্তা করি তাহলে এটা ইজ ইকুয়াল টু কত? অনেক দিন আগে আমি 1 মার্কের একটা কোয়েশ্চেন দিয়েছিলাম যে ধরো যে তখন 32 বিট ছিল আর কি, এই ভ্যালুটা আমি তুলে দিয়েছিলাম, সবগুলো 1 তুলে দিয়েছিলাম সাইন্ড রিপ্রেজেন্টেশনে, এবং আমি জিজ্ঞেস করেছিলাম যে এটার ডেসিমাল ইকুইভ্যালেন্ট কত। এখন তুমি সব অপারেশন করার পরে তুমি হয়তো ক্যালকুলেট করে বের করতে পারো যে এটা -1, কিন্তু এইটা তুমি দেখলেই তোমার বলতে পারার কথা যে এটা আসলে -1, 2's কমপ্লিমেন্ট করার পরে -1 এর রিপ্রেজেন্টেশনটা এরকম হয়। সো এটা জাস্ট 1 মার্কের একটা কোয়েশ্চেন ছিল, এবং ওইটার ইয়েটাই ছিল যে তুমি দেখবা, দেখে জাস্ট বলবো যে হ্যাঁ এটা -1। এটা বাদে অন্য কিছু ভ্যালু যদি হতো সেক্ষেত্রে হয়তো ক্যালকুলেশন করে বের করতে হতো, কিন্তু এটা -1 মানে হলো যে সবগুলো আমার 1 থাকবে। আচ্ছা, এখন সাইন্ডের ক্ষেত্রে এটা ছোট এটা বড়, সাইন্ডের ক্ষেত্রে কারণ -1 আর +1, ঠিক আছে? আচ্ছা, আনসাইন্ডের ক্ষেত্রে এটা কিন্তু আর -1 থাকছে না, রাইট? আনসাইন্ডের ক্ষেত্রে এই পুরোটাই আমার ভ্যালু, ওকে? আনসাইন্ডের ক্ষেত্রে পুরোটাই আমার ভ্যালু। তাহলে এখন দেখো, যদি আমি আনসাইন্ড কনসিডার করি তাহলে এই x2 ইজ ইকুয়াল টু আসছে আমার এই ভ্যালুটা, যেটা এটার থেকে অনেক বড়, ওকে? সো এই এক্সাম্পল যেটা আমাদেরকে বলছে তা হলো যে আমরা যদি সাইন্ড এবং আনসাইন্ড করি, অপারেশন যদি আমার সাইন্ড এবং আনসাইন্ড এই হিসেব করে করি, তাহলে কিন্তু রিপ্রেজেন্টেশনে কম বেশি হয়ে যায়, অনেক রিপ্রেজেন্টেশনে আমাদের ডিফারেন্স আসে। ভ্যালু আমাদের রেঞ্জ যেটা কাভার করছি সেটার মধ্যে আমার কম বেশি আসে। এখন আমি যদি সাইন্ড নেই একটা ভ্যালু, তাহলে এই রেঞ্জটার কি হবে? হাফ হয়ে যাবে না? যখন আমি শুধু আনসাইন্ড নিচ্ছি তখন রেঞ্জটা আমি সবগুলো 1 হলে এটা পাচ্ছি, যখন সাইন্ড নিব তার মানে এই বিটটাকে আমার সাইন হিসাবে কনসিডার করতে হবে না? যদি সাইন্ড হিসাবে কনসিডার করি এটাকে, তাহলে আমার রেঞ্জটা কি হচ্ছে, মানে আমার টোটাল ভ্যালু এটাই থাকবে, কিন্তু নেগেটিভ এন্ড এবং পজিটিভ এন্ড তখন আমি কাভার করতে পারবো। যদি আনসাইন্ড হয় তাহলে আমি শুধু পজিটিভ এন্ড কাভার করতে পারছি, ঠিক আছে?
প্রসিডিওর কলিং, যেটা আমি গত ক্লাসে বলছিলাম যে আমরা যত লেকচারের ভেতরের দিকে যাচ্ছি তত আমরা আসলে আমরা যে হাই লেভেল কোডগুলো করি সে হাই লেভেল কোডে আমরা যা যা লিখি সেগুলো কিভাবে অ্যাসেম্বলিতে বা এনকোডেড হবে সেটা সম্পর্কে আমরা আইডিয়া পাচ্ছি। কারণ আমরা শুরু করেছিলাম কি দিয়ে, যখন আমরা জেনারেল ডিসকাশন করছিলাম, মানে আমাদের প্রথম দিকের লেকচারগুলো ছিল, সেই লেকচারে আমরা যেটা বলছিলাম যে একটার পরে একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করছে, তাই না, সিকুয়েন্সিয়াল এক্সিকিউশন করছে। কিন্তু আমরা তো জানি আমরা যখন প্রোগ্রাম লিখি সেই প্রোগ্রামের মধ্যে কন্ডিশন থাকবে, সেই প্রোগ্রামের মধ্যে লুপ থাকবে, সেই প্রোগ্রামের মধ্যে তোমার ফাংশন কল থাকবে, রাইট? আমরা ওইগুলো ধরো গত ক্লাসের আগে পর্যন্ত আমরা ওইভাবে ডিসকাস করি নাই। গত ক্লাসে এসে আমরা কন্ডিশনাল ব্যাপারটা ডিসকাস করলাম যে না, আমার যদি ইফ এলস থাকে তাহলে কি হবে, বা আমার কোনো কন্ডিশনের উপরে বেস করে পয়েন্টারের মানে আমার লোকেশন যদি আমাকে নির্ধারণ করতে হয় যে না এই কন্ডিশনটার পরের ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে নাকি বেশ অনেকটা পরে যেতে হবে, সেটা আমরা গত ক্লাসে প্রথম দেখেছি, রাইট? এরপরে আজকে যেটা আমরা দেখছি সেটা হলো যে ফাংশন কল। এখন ফাংশন কলটা একটু ইন্টারেস্টিং। যখন তুমি এমনি ইফ এলস দিচ্ছ তখন কি হচ্ছে, নর্মালি তখন কি হয় যে ইফ কন্ডিশন স্যাটিসফাই না করলে এলসে চলে যায়, আবার ফিরে ইফে আসার সম্ভাবনা তো কম, তাই না? ইফ থেকে বের হয়ে গেল, এলস শেষ করলো, আবার বের হয়ে চলে গেল। কিন্তু ফাংশন কলের ক্ষেত্রে যেটা হয় তা হলো তোমার মেইন ফাংশন একটা ছোট্ট আর একটা ফাংশনকে, সাবরুটিনকে কল করছে। কি কারণে কল করছে? কোনো একটা পার্টিকুলার পারপাস সার্ভ করার জন্য। ধরো যে তুমি একটা তোমার একটা ছোট ফাংশন নিয়ে করলে, যেটা ধরো 3টা ভ্যালু পাস করলে ওটা সামটা করে সে সামটা তোমাকে রিটার্ন করবে। এটাই তোমার ওই ফাংশনটার কাজ, আর কোনো কাজ নাই। তাহলে তোমার এখানে দেখো আমাদের চ্যালেঞ্জটা কোন জায়গায়। আমরা যখন প্রোগ্রাম লিখেছি তখন এই জিনিসটা আমাদের কাছে এক ধরনের চ্যালেঞ্জিং ছিল, আর যখন আমরা অ্যাসেম্বলি কোড নিয়ে কথা বলবো তখন চ্যালেঞ্জটা আর এক রকম। প্রোগ্রাম যখন আমরা লিখেছি তখন আমাদের চ্যালেঞ্জটা ছিল যে আমি কি ভ্যালু পাস করব আর কি ভ্যালু নিয়ে আসব, কিভাবে পাস করব, আমার টাইপ ম্যাচ করছে নাকি, আমি ভ্যালুটা যখন আবার ফিরে আসছে তখন সেটা ঠিকমতো ইউজ করতে পারছি কিনা, অ্যান্ড সো অন। যখন আমরা অ্যাসেম্বলিতে কাজ করব তখন কি হবে? আচ্ছা, আমি যদি আরেকটু আবার হাই লেভেলেই থাকি, অ্যাসেম্বলির ডিসকাশনটা পরে আসছি, একটু হাই লেভেলেই আছি। আমার মেইন ফাংশন থেকে সাবরুটিনে গেলাম। সাবরুটিনে তোমার আমি যেটা একটু আগে বললাম যে লেটসে আমার 3টা ভ্যালুর সাম করার জন্য একটা ফাংশন আছে, সাম করলো, করে ভ্যালুটা রিটার্ন করলো। এখন রিটার্ন করার পরে কোথায় যাবে পয়েন্টারটা? মেইন ফাংশনে, যেখান থেকে তোমার ওই ফাংশন কলটা হয়েছে সেখান থেকে বা তার পরের লাইন থেকে, রাইট? কারণ ফাংশন কল হওয়া মানে ওই ভ্যালুটা নিয়ে চলে এসছে, সো যে ভ্যালুটাই আসুক না কেন পরের লাইন থেকে তখন আমার ভ্যালুটার কাজ শুরু হবে। আচ্ছা, এখন এইটা তো আমরা বুঝতে পারছি, কিন্তু যখন আমরা হাই লেভেল কোড লিখি তখন কি আমরা পয়েন্টারকে বলে দেই যে কোন ইনস্ট্রাকশন থেকে তোমাকে শুরু করতে হবে? আমরা জাস্ট রিটার্ন বলে দিই। রিটার্ন বললে বাই ডিফল্ট ও বোঝে যে আচ্ছা ঠিক আছে, আমাকে ওই যে ফাংশন থেকে কল করেছে ওই ফাংশনে যেতে বলছে। এবং আর একটা জিনিসে ও বোঝে যে ফাংশন থেকে কল করেছে শুধু সেই ফাংশনে না, যেখান থেকে কল করেছে ওই জায়গাটা যেতে হবে। যদি এটা না বুঝতো তাহলে কি হতো বলো তো? না, আমার তো রিটার্ন বলা আছে, ও যেতেই তো হবে। যদি এটা বলা না থাকতো তাহলে আবার মেন ফাংশনের প্রথম থেকে এক্সিকিউশন করতে করতে আবার ফাংশন কলে আসতো, আবার ও সাবরুটিনে চলে যেত, আবার সাবরুটিন থেকে প্রথমে আসতো, বেসিক্যালি প্রোগ্রাম আর সামনের দিকে যেত না, তাই না? কিন্তু তোমরা যখন কোড লেখো তখন কি এটা স্পেসিফাই করে দাও না জাস্ট বলো রিটার্ন?
মানে ভ্যালুটা রিটার্ন করে দাও। সেটা তোমার সি এর সিনট্যাক্সে করো, জাভার সিনট্যাক্সে করো, পাইথনের সিনট্যাক্সে করো, যেটাই করো না কেন, যে সিনট্যাক্সেই এটা করা যায়, কিন্তু জেনারেল আইডিয়াটা হচ্ছে ওই সাবরুটিনের যে ভ্যালুটা আসবে সেটা কলিং ফাংশনে তুমি পাঠিয়ে দিবে, এটাই তো। এখন কোথায় পাঠাতে হবে এটা কিন্তু আমরা কোড যখন লিখি, হাই লেভেল কোড যখন লিখি, তখন কিন্তু আমরা স্পেসিফাই করি না, ও নিজে নিজে এটা ঠিক করে ফেলে কোন জায়গাটায় যাবে। কিন্তু যখন আমরা অ্যাসেম্বলিতে এটা কাজ করব তখন কিন্তু আমাকে জানতে হবে। এই যে আমরা জানছি না হাই লেভেলের সময়, কিন্তু কম্পাইলার এটাকে তোমার আবার ম্যানেজ করে। এখানে আমাদের প্রসিডিওর কলের ক্ষেত্রে আমাদের কি কি কাজ হয়, একটা হচ্ছে প্লেস প্যারামিটার রেজিস্টার, এই যে x10 to x17 প্যারামিটার পাস করতে পারবো আমি। ট্রান্সফার কন্ট্রোল টু প্রসিডিওর, ফাংশনে চলে যেতে হবে মেইন ফাংশন থেকে বা কলিং ফাংশন থেকে। স্টোরেজ ফর দ্য প্রসিডিওর, স্টোরেজ ফর দ্য প্রসিডিওর মানে আমরা ওই স্ট্যাকের কথা বারবার বলছি না, এই জায়গাটায় এসে আমরা স্ট্যাকের একটু ব্যবহার দেখবো আর কি। তবে তোমাদের এখানে খুব এক্সটেন্সিভ ব্যবহার আমরা দেখব না, কারণ আমরা আসলে এই চ্যাপ্টারটা একটা সার্টেন পর্যায়ে এসে আমরা বন্ধ করে দিই। কারণ হচ্ছে যে এটার আরও অনেক ডিটেইলে পড়ানোর সুযোগ আছে, কিন্তু আমরা আসলে ওই ডিটেলটাতে আর যাই না, কারণ দেখা যায় যে এটাতে তখন অনেক বেশি সময় চলে যায়, আমরা পরের দিকে আর চ্যাপ্টার পড়াতে পারি না। সো একটা সার্টেন পর্যায়ে এসে খুবই ব্রিফ কিছু মেমোরি ইউজ কিভাবে করবা না করবা, স্ট্যাক ইউজ কিভাবে করবা, সেটা আমরা বলে মোটামুটি চ্যাপ্টারটা শেষ করে দিই আর কি। প্রসিডিওরের অপারেশন পারফর্ম হবে, প্লেস দ্য রেজাল্ট ইন দ্য কলার অ্যান্ড দেন এই যে রিটার্ন অ্যাড্রেস এই রেজিস্টারে থাকে। এখন আমি যদি এটা একটু তোমাদের জাস্ট একটা হিসাবে দেখাই, প্রোগ্রামের জাস্ট জেনারেল আইডিয়া হিসাবে দেখাই যে জিনিসটা কিভাবে কাজ করছে। এটা আমার মেইন প্রোগ্রাম, রাইট? এখন আমি একটা ফাংশন রেডি করলাম বা কল করব এখান থেকে, তারপরে আমার মেইন ফাংশনটা শেষ, এখানে আসলো মাই ফাংশন, এর ভেতরে আমার কাজ হবে তাহলে দেখো যেটা আমরা অলরেডি এটা ডিসকাস করেছি, যখন এখানে কল হবে, এখানে যখন কল হবে তাহলে আমার কাজটা কি? এখানে আসবে, এইটার জন্য আমার যে ইনস্ট্রাকশন তার নাম হচ্ছে জাল। ওকে, জাম্প অ্যান্ড লিঙ্ক, এটা হচ্ছে ইউজে টাইপ। আর এইখানে যখন আমার এই ইনস্ট্রাকশনটা আমি দিয়ে রেখেছি, এবার ফাংশন কোথায় যাবে? এখানে যাবে। জাল আর, জাল আর সম্ভবত আই টাইপ না আর টাইপ, জাল আর ইউজে না মনে হয়। দাঁড়াও আমি একটু দেখি। সরি, একটু সময় নিচ্ছে, আমার এই ইনস্ট্রাকশনের টাইপগুলো এত বেশি আমার হয়ে গেছে।
হুম, আই টাইপ মনে হয় সম্ভবত, ওটাই আমি বলছিলাম। দেখি ধরো, একটু দেখিনি, যদি পাই আর কি এখানে। এই যে আই টাইপ, এই যে এখানে দেখো, এটা জে টাইপ বলছে, বেসিক্যালি এটা ইউ জে টাইপ হবে। কারণ এটা আনকন্ডিশনাল, এই কারণে ইউজে। একটা হচ্ছে কন্ডিশনাল আর এটা আনকন্ডিশনাল। ফাংশন কল দেখেছে চলে যাবে, কোনো মানে প্যারামিটারের ভ্যালু কম্পেয়ার করবে না, রাইট? আচ্ছা, তাহলে এইটা আমার আই টাইপ, ওকে। এখন এইটা আমার জালের সিনটেক্স, ঠিক আছে। এখন এই জায়গায় কি থাকবে? রিটার্ন অ্যাড্রেস থাকবে। আমরা লাস্ট ক্লাসে ডিসকাস করেছিলাম না প্রোগ্রাম কাউন্টার? প্রোগ্রাম কাউন্টারের কাজ কি বলেছিলাম? নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা মনে রাখা, বা ঠিক মনে রাখা না, নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা দেয়া, এটাই প্রোগ্রাম কাউন্টারের একমাত্র কাজ, আর অন্য কোনো কাজ নাই। অন্যান্য রেজিস্টারকে আমরা অনেক কাজে ব্যবহার করি, স্টোর করার জন্য ডেটা, এক এক সময় এক একটা ডেটা ওই দেখো তোমাদের ওই আর্জেন্টাইন ফ্যান কিন্তু পুরো ঘুমিয়ে গেছে নিশ্চিন্তে। ব্রাজিল চলে গেছে, পর্তুগাল চলে গেছে, জার্মানি চলে গেছে, ও কিন্তু নিশ্চিন্তে ঘুমিয়ে পড়েছে। তো এই যে x1, এই x1-এ থাকবে, আমি যে বললাম না রিটার্ন করবে, রিটার্নের অ্যাড্রেসটা রাখতে হবে। এই ইনস্ট্রাকশনটার অ্যাড্রেস যদি প্রোগ্রাম কাউন্টার দেয়, এটার পরের ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কত হবে? জাস্ট ইমিডিয়েট পরের ইনস্ট্রাকশনটা বুঝতে পারছো আমি কি বলছি? হ্যাঁ, বুঝি নাই। x1 প্লাস 4 বাইটস না, তোমাদের কি মানে অ্যাটলিস্ট এইটা মনে আছে প্রোগ্রাম কাউন্টারের কথা আমি লাস্ট ক্লাসে বলেছিলাম? আচ্ছা, ধরো আমাদের একটা ইনস্ট্রাকশন আছে এরকম অ্যাড, আর একটা আছে সাব, আর একটা আছে লোড, আবার আছে সাব, তারপরে ধরো এন্ড, এরকম, রাইট? তাহলে এটার একটা মেমোরি অ্যাড্রেস আছে না? এই মেমোরি অ্যাড্রেসটা আমাকে কে দিবে? প্রোগ্রাম কাউন্টার। একইভাবে এটার একটা মেমোরি অ্যাড্রেস, এটার আছে, এভাবে চলবে।
যখন প্রোগ্রাম কাউন্টারের কোনো ভ্যালুকে আমি মেমোরি অ্যাড্রেস হিসাবে নিব তখন আমরা বলতে পারি না যে এই অ্যাড্রেসটা প্রোগ্রাম কাউন্টার, মানে প্রোগ্রাম কাউন্টারের যে ভ্যালুটা আছে সেটাই এই অ্যাড্রেস, কারেন্ট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস। নেক্সট ইনস্ট্রাকশনের অ্যাড্রেস তাহলে কত হবে? এটা এটা বলতে পারি না। আর এই পিসিটা মানে বেসিক্যালি এটা, ঠিক আছে। একইভাবে ধরো এই পিসিটা হচ্ছে এটা। সিকোয়েন্সিয়াল এক্সিকিউশনের ক্ষেত্রে এভাবেই চলবে, রাইট। এখন আসা যাক এই জায়গায়, এটা যখন এক্সিকিউট করছে, সরি, যখন এই ফাংশন কলটা হচ্ছে, এটা তো একটা ইনস্ট্রাকশনের থ্রুতে হচ্ছে, তাই না? এখানে আমি আসলে জাল কল করছি, একটা ইনস্ট্রাকশন কল করছি। এই ইনস্ট্রাকশনের অ্যাড্রেসটা কার কাছে থাকছে? প্রোগ্রাম কাউন্টারের কাছে থাকছে না? এইটার পরে এই যে এই ইনস্ট্রাকশনটা, এর অ্যাড্রেস তাহলে কত হবে? PC+4 হবে না? যেহেতু ফাংশন কলের জাস্ট পরের ইনস্ট্রাকশনটা এটা, তাহলে এটা PC+4 হবে না? এটা বুঝতে পারছো সবাই? তাহলে এই অ্যাড্রেসটা আমরা লিখতে পারি না PC+4? লেখা যায়? কার কার সমস্যা হচ্ছে? এটা আমার কি অ্যাড্রেস? রিটার্ন অ্যাড্রেস না? অর্থাৎ এই যে রিটার্নটা আমি করব সেটা আমার এখানে আসতে হবে। তা আমি যে এখানে আসব সেই অ্যাড্রেসটা আমার লাগবে না। এই অ্যাড্রেসটা আসলে যাবে x1 এর মধ্যে। তাহলে আমার জাল ইনস্ট্রাকশন আছে, এটা এই ফরম্যাট, সিনট্যাক্সটা এরকম, x1 আর প্রসিডিওর কল, কোন জায়গায় যেতে হবে সেটাকে আমাকে বলতে হবে। এইটা 20 বিটসের একটা অ্যাড্রেস হতে পারে, রাইট? এইটা হতে পারে 20 বিট। আর এইটা রিটার্ন অ্যাড্রেস। এটাতে আসলে কি থাকবে? এটার ভেতরে থাকবে PC+4। কোন PC+4? এই যে, বুঝতে পেরেছো সবাই কার কার মাথার উপর দিয়ে যাচ্ছে? আচ্ছা, আমি আবার আর একটা ইয়ে লিখছি, ধরো
এটা ধরো আমার তাহলে জাল কল করার পরে আমার এখানে চলে আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমি ধরি যে এর মেমোরি অ্যাড্রেস 100, পরেরটার মেমোরি অ্যাড্রেস কত হবে? হ্যাঁ, রাইট। 112 থেকে আমি কি করছি? 112 মেমোরি অ্যাড্রেসে আমার কি অপারেশন হচ্ছে? ফাংশন কল হচ্ছে, রাইট? তো ফাংশন কল যখন হবে এইটার, অর্থাৎ এইটার যে মেমোরি অ্যাড্রেস, ধরে নিই আমরা এই কথার জাস্ট একটা এক্সাম্পলের জন্য, লেটস সে এইটার মেমোরি অ্যাড্রেস 200, তাহলে পারে এই যে ফাংশন কলটা আমি করলাম এটার মানে হলো পয়েন্টারটা এই জায়গায় চলে আসবে, ওকে? এরপরে এইখানে এসে যখন এই ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করবে তখন ও রিড করবে x1 এর ভ্যালুটা কত ছিল। তাহলে আমরা এখানে একটা জিনিস দেখি যে আমরা প্রথম থেকে যদি এই প্রোগ্রামটা আমরা তোমার ট্রেস করি, খালি মেমোরি অ্যাড্রেসটা আর x1 এর ভ্যালুটা কি থাকছে সেটা যদি আমরা একটু ট্রেস করি, তাহলে পরে আমরা দেখি যে কি হয়। মেমোরি অ্যাড্রেস 100, x1 এর এখানে কি ভ্যালু আছে আমরা কি জানি? x1 এর ভ্যালু কি আছে? জানি না। সো সিম্পলি আমরা বলি x1 এর ভ্যালু আছে 0, আর এটাই প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু না? তারপরে আমার ভ্যালু কত আসবে? এটা x1 এর ভ্যালু কত? এখানে কত থাকবে x1 এর ভ্যালু? তারপরে x1 এর ভ্যালু কত থাকবে? তারপরে এইটা, রাইট? এখন x1 এর ভ্যালু কত থাকবে? এরপরে এটা 116ই থাকবে, আর এটা 200 ছিল না? আমার ক্যালকুলেশন করার পরে প্রোগ্রাম কাউন্টারের ভ্যালু দেখো, এটা বুঝতে পারো নাকি? এগুলোর নোট নিয়ে নিচ্ছ তোমরা, না মনে করছো যে আমি দিব? আমি দিব আমি পরীক্ষার পরে, নেক্সট সেমিস্টারে লাগবে। জুনিয়রদেরকে দিতে হবে না? এটা দেখে নাও একটু। এটা আমরা এখন পর্যন্ত যা করেছি তার থেকে একটু ট্রিকি, সো এটা একটু দেখে নাও। না বুঝে কেউ লেখো না, বুঝে লেখো, না পারলে মানে বুঝতে না পারলে আমাকে বলো।
হয়েছে? এই যে আমার এটা হলো জাল আর এর আমার ক্যালকুলেশন আর কি। লিপ প্রসিডিওর মানে কোনো রিকার্সিভ কল টল কিছু নাই আর কি, এগুলো হচ্ছে লিপ প্রসিডিওর। সো ধরো যে আমার একটা সি কোড আছে এই ধরনের, লং 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 ইন্টি লিপ এক্সাম্পল লং, এই যে আমার ধরো একটা প্যারামিটার, দুইটা প্যারামিটার, তিনটা প্যারামিটার, চারটা প্যারামিটার আছে। ওকে, আমার ওই এক্সাম্পলটা কিন্তু এই আগেরই এক্সাম্পল, রিটার্ন করবে কি এফ। তাহলে এটার আমার প্রথম যে কাজটা করতে হবে তাহলে রেজিস্টার অ্যাসাইনমেন্ট করতে হবে। এই যে এখানে রেজিস্টার অ্যাসাইনমেন্ট আমাদের করাই আছে, জি থেকে জে, x10 থেকে x13, আর এফ এর জন্য x20 রাখা আছে। টেম্পোরারি রেজিস্টার ব্যবহার করা হয়েছে 5 আর 6কে, আর বলেছে যে 5, 6, 20 অন স্ট্যাক। কারণ হলো 20তে আমার এই জায়গাটা না ট্রিকি, এইটা তোমাদেরকে এই জায়গাটাতে আমার মনে হয় যে তোমরা যদি প্রসেসের কনসেপ্টটা তোমাদের থাকতো, শুধুমাত্র এই যে স্ট্যাকের ব্যাপারটা এক্সপ্লেন করার সময় তোমাদের যদি প্রসেসের কনসেপ্টটা থাকতো তাহলে পরে এইটা তোমরা খুব ইজিলি বুঝতে পারতা। তারপরেও আমি বলি, সেইটা হলো কিভাবে বলি, আমাদের নাম্বার অফ রেজিস্টার্স তো খুব অল্প, তাই না? আর আমাদের সিস্টেমে যখন প্রোগ্রাম রান করছে, আমাদের অ্যাট এ টাইম অনেকগুলো প্রোগ্রাম রান করছে না, সেই প্রোগ্রামগুলো ধরো প্রত্যেকটা প্রোগ্রাম রান করার জন্য রেজিস্টার দরকার পড়ে, রেজিস্টার ছাড়া রান করতে পারবে না, রেজিস্টার দরকার পড়বে। এখন এই রেজিস্টারগুলো রিইউজ হয়। তাহলে রিইউজ বলতে আমি কি বলছি, এই রেজিস্টারগুলো রিইউজ হয় মানে এই রেজিস্টারগুলো একই রেজিস্টার, ফর এক্সাম্পল x5 প্রোগ্রাম P1 এর জন্য ইউজ হচ্ছে, P2 এর জন্য ইউজ হচ্ছে, P10 এর জন্য হয়তো ইউজ হচ্ছে। এখন x5 এর যে ভ্যালু P1, P2, P10 ডিফারেন্ট ভ্যালু হবে, কারণ ডিফারেন্ট প্রোগ্রাম। এটা এতটুকু বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট, আমাদের কম্পিউটার বা আমাদের সিস্টেম যখন প্রোগ্রাম এক্সিকিউট করে তখন টাইম শেয়ার বেসিসে প্রোগ্রাম এক্সিকিউট করে, যেটাকে টাইম স্লাইসিং বলি আমরা। অল্প একটু সময়ের জন্য একটা প্রোগ্রামকে দিল, তারপরে আর একটা প্রোগ্রামকে দিল, তারপরে আর একটা প্রোগ্রামকে দিল, রাইট? সুইচ করছে, একটা প্রোগ্রাম থেকে আর একটা প্রোগ্রাম সুইচ করছে। আচ্ছা, ধরো P1 এক্সিকিউট করলো, করে x5 এর কিছু একটা নতুন ভ্যালু জেনারেট করলো, এরপরে P2 এক্সিকিউশন শুরু করলো, যেখানে আবার x2 ইউজ হবে। তাহলে x5 এর আগের ভ্যালুটা কি করবা? কারণ x5 তো একটাই, তাহলে x5 এর আগের ভ্যালুটা P1 এর কোনো একটা লেভেল বা কোনো একটা কিছু সাথে ওকে সেভ করে রাখতে হবে না যে P1 লাস্ট যখন এক্সিকিউট করেছে x5 এর ভ্যালু এটা ছিল। ওইটা যদি আমি সেভ করে রাখি, তারপরে তুমি x5 এর ভ্যালু চেঞ্জ করে দাও, কোনো সমস্যা নেই। আমি এটা টেম্পোরারি স্টোরেজ বলো বা যেটাকে আমরা আসলে টেম্পোরারি স্টোরেজ ঠিক না, মানে আমরা স্ট্যাকের মধ্যে ভ্যালুটা সেভ করে রাখবো। x5 এর ভ্যালুটা আমি স্ট্যাকের মধ্যে সেভ করে রাখছি। স্ট্যাকের মধ্যে সেভ করে রাখলে ধরো যে আমি যদি বলি P1 আমার এই প্রোগ্রামটা, P1 এর জন্য x5 ব্যবহার হচ্ছে, ওর ভ্যালু আছে লেটস সে 5। আমি এটা স্ট্যাক, আমি হয়তো কোনো একটা ভাবে P1 আন্ডারস্কোর x5 ইকুয়াল টু 5 এটা লিখে রাখলাম, স্টোর করে রাখলাম। এই ভ্যালুটা আমার স্টোর হয়ে গেল। তাহলে তো আর আমার হারানোর কোনো ভয় নাই, তাই না? আমি এখন P2 যখন শুরু করছি,
আমার এক্সিকিউশনের সময় x5 এর ভ্যালুটা 20 হয়ে যাচ্ছে, আমার কোনো চিন্তা নাই। আবার একইভাবে ধরো করতে করতে আমার আরেকটা আছে P10, যেখানে x5 এর ভ্যালু আমার ইউজ হচ্ছে এবং এটা হয়তো 100, তাহলে এটাও আমার স্ট্যাকে সেভ করে রাখতে হবে। এরপরে ঘুরতে ঘুরতে আবার আমার সিস্টেম P1-কে আবার একটু এক্সিকিউশনের সময় দিচ্ছে। তাহলে P1-কে যখন এক্সিকিউশনের সময় দিবে, x5 এর কোন ভ্যালু নিয়ে এক্সিকিউশন শুরু হবে? 5। এটা কোথায় পাচ্ছি আমরা? স্ট্যাকের থেকে। আমি তাহলে এই ভ্যালুটাও আমাকে সেভ করে রাখতে হবে। তার মানে ব্যাপারটা অনেকটা, আমি যদি চিন্তা করি এরকম হয়তো বা হতে পারে, মানে খুবই সিম্পলি বলছি, অ্যাকচুয়ালি এভাবে না, কিন্তু তারপরেও খুব সিম্পলি বলছি আমি। আমার কপি স্ট্যাকে আছে, এখন আমি আমার রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, কোনো সমস্যা নেই। সো এই জায়গাটা আমার স্ট্যাক দরকার, সেটাই এখানে বলছে। যেহেতু রেজিস্টারগুলো আমার রিইউজ হবে কন্টিনিউয়াসলি, সো আমার এই ভ্যালুগুলো যখন এই রেজিস্টারগুলো ইউজ করব, সেই রেজিস্টারের ভ্যালু আমার স্ট্যাকে রেখে আসতে হবে। তুমি যখন এই যে ফাংশন কলিং করবা, এটা বেসিক্যালি প্রোগ্রামের ভেতরে করবে না, এটা করবে তোমার ওএস করে ফেলবে এটা। কারণ আমরা যখন প্রোগ্রাম লিখি, ফাংশন লিখি, আমরা নিজেরা চিন্তা করি যে আমার ওই প্রোগ্রামটাই এক্সিকিউট করছে, কিন্তু আসলে কি তা? অনেক প্রোগ্রাম এক্সিকিউট করে। এবং রেজিস্টার অ্যালোকেশনটা আমরা তো নিজেরা করি না। প্রোগ্রাম যখন করি তখন তার আমরা নিজেরা রেজিস্টার অ্যালোকেশন করি না, আমরা তো হাই লেভেল প্রোগ্রাম করি, তাই না? আমরা তো লো লেভেল প্রোগ্রাম করি। আচ্ছা, যেটা বলছিলাম আমি, তা হলো যে আমরা যখন প্রোগ্রাম লিখি, হাই লেভেলে কোড লিখি, তখন আমাদের এটা নিয়ে চিন্তা করতে হয় না, কিন্তু আমার ওএস এটা আমাদের জন্য করে দেয় যে স্ট্যাক অ্যালোকেশনটা, স্ট্যাকের কোথায় অ্যাড হবে না হবে। কারণ আমরা যখন প্রোগ্রাম, পেছনে শোনা যাচ্ছে, আমরা যখন প্রোগ্রাম লিখি তখন কিন্তু আমরা ওই রেজিস্টার নিয়ে কি আমরা কাজ করি? আমরা খুব বেশি হলে কাজ করি কি নিয়ে? ভেরিয়েবল নিয়ে। এর বেশি তো আর কোনো কাজ করি না। আমরা রেজিস্টার লেভেলে তো যাই না, আমরা হাই লেভেল প্রোগ্রামিং করি, আমরা লো লেভেল প্রোগ্রামিং করি না। যখন লো লেভেল প্রোগ্রামিং করব, তখন আমাকে ম্যানুয়ালি রেজিস্টার অ্যাসাইনমেন্ট করতে হবে আর কি। কিন্তু যখন আমরা হাই লেভেল প্রোগ্রামিং করব, সেক্ষেত্রে আমার শুধুমাত্র হাই লেভেল পার্টটা ঠিক থাকলেই হলো, অন্য পার্টটা নিয়ে আমার চিন্তা করতে হবে না। সো এটা আমার কম্পাইলার, আমার ওএস এর উপরে ছেড়ে দাও। তাহলে আমরা তো আমাদের ডেটা স্ট্রাকচার থেকে জানি যে স্ট্যাক কি করে, নিচের দিকে একটা একটা করে স্টোর করতে থাকে, তাই না? আমার এখানে কয়টা রেজিস্টার সেভ করতে হবে? কয়টা রেজিস্টার ভ্যালু সেভ করতে হবে? 3টা। এক একটা রেজিস্টার কতখানি করে জায়গা, মানে কতখানি করে ডেটা রাখতে পারে? 64 বিট করে, রাইট? 64 বিট মানে আমার 8টা বাইট, তাই না? আমাকে যেটা করতে হবে, যে পয়েন্টারটা, স্ট্যাক পয়েন্টারকে নিচে নিয়ে চলে যেতে হবে, যাতে করে তোমার 24টা বাইট ফ্রি থেকে যায়। স্ট্যাকে 24টা বাইট আমি ফ্রি করে দিলাম, ঠিক আছে? স্ট্যাকে 24টা বাইট ফ্রি করে দেওয়ার পরে আমি যেটা করলাম তা হলো যে স্টোর করতে হবে না আমার রেজিস্টারের ভ্যালু। স্ট্যাক কোথায় কোথায় থাকে? স্ট্যাক র্যামের মধ্যে। তাহলে আমাকে ভ্যালু স্টোর করতে হবে। আমি প্রথমে স্টোর করলাম এইটা, অর্থাৎ x5-কে এখানে পাঠিয়ে দিলাম, তারপরে x6, তারপরে x20 এটাকে পাঠিয়ে দিলাম। এখন যখন আমি পাঠিয়ে দিলাম, তারপরে আমার আর রেজিস্টারের ভ্যালু নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি জানি যে রেজিস্টারের ভ্যালু আমি লকারে সেভ করে রেখে দিয়েছি। আমার যখন আবার দরকার হবে চাবিতে খুলে বের করে নিলেই হলো। এখন আমি রেজিস্টারের ভ্যালু চেঞ্জ করতে পারবো। সেই কাজটা এই জায়গায় করছে, এই দেখো,
ওকে, এখন এইটা যখন হয়ে গেল তখন আমার কি হলো যে দেখো এই লাইনটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট বলছি, এখানে ডেস্টিনেশন কোন রেজিস্টারটা বলা আছে, এক্সটেন্ড। এক্সটেন্ডটাকে আমরা রিটার্ন রেজিস্টার হিসাবে বলি। আমরা ফাংশনের মধ্যে যতই ক্যালকুলেশন করি না কেন, যতক্ষণ পর্যন্ত আমার ভ্যালু এক্সটেন্ডের মধ্যে না রাখবো সেই ভ্যালুটা আমার মেইন ফাংশনে যাবে না বা কলিং ফাংশনে যাবে না। সো আমার ভ্যালু এক্সটেন্ডের মধ্যে রাখতে হবে। আমি যদি এক্সটেন্ডের মধ্যে ভ্যালুটা রাখি তার মানে এই পার্টটার ভ্যালু আর আমার দরকার নাই, আমি অলরেডি ভ্যালুটা ট্রান্সফার করে দিয়েছি এক্সটেন্ডে। এটা যখন ট্রান্সফার করেছি এখন আমার কাজ কি, আমার প্রোগ্রামের কাজ শেষ। অর্থাৎ প্রোগ্রামের কাজ শেষ মানে ওই রেজিস্টার 3টা নিয়ে আমার যা যা করার ছিল আমি করে ফেলেছি। এখন আমি কি করব, আবার আগের অবস্থায় নিয়ে যেতে হবে না রেজিস্টারকে। তখন আমি কি করব, স্ট্যাক থেকে এই যে ওই রেজিস্টারে 3টা ভ্যালু যা যেটা রেখেছিলাম সেটা আবার রেখে দেবো। যার ফলে ওই প্রোগ্রামটা যদি আবার এক্সিকিউট করে তখন ওই স্ট্যাকের আগের ভ্যালু, রেজিস্টারের আগের ভ্যালুটাই পাবে। ওকে, এরপরে আমি পয়েন্টারটাকে এখন আবার এখানে নিয়ে চলে গেলাম স্ট্যাকের, দিয়ে এই যে রিটার্ন করলাম আমি। আর x1-এর যে ভ্যালুটা সেটা তো আমি আগেই পেয়ে গেছি মেইন ফাংশনে। আমরা কিন্তু এটা শুধু ফাংশনটা দেখছি আর কি। ওকে, এরপরে আমাদের রেজিস্টার ইউজ, এটা আর আমি এমনি ওইভাবে ডিসকাস করলাম না। যেটা আমি তোমাদেরকে তো ফ্লেক্সিবিলিটি দিয়েছি যে যদি স্পেসিফিক পারপাসের কোনো রেজিস্টার কোনো ফাংশন থাকে তাহলে সেটা তুমি ইউজ করতে পারো। মানে যেমন এক্স নটটাকে ইউজ করতে মানা করেছি, এখন যেমন তোমরা এসে দেখলা যে এক্সটেন্ডটাকেও ইউজ না করা ভালো। আবার x1টাও আমার রিটার্ন অ্যাড্রেস হিসাবে যায়, মানে এক্স নট, x1, x10 এই কয়েকটা তোমার আমার এক্স নট হচ্ছে সবসময় 0, x1 আমার রিটার্ন অ্যাড্রেস হিসাবে থাকে, আর আরেকটা হচ্ছে x10 ওই যে মানে যে ভ্যালুটা রিটার্ন করবে রিটার্ন ভ্যালু হিসাবে থাকে। এই রেজিস্টারগুলো না, এই 3-4টা রেজিস্টার, এটা মনে থাকবে আমার ধারণা। আর বাকিগুলো তোমার এই যে সেভ রেজিস্টার আর কি। আমাদের 64 বিটকে আমরা ডাবল ওয়ার্ড বলি না, এইটা যদি আমরা বলি তাহলে কি, বাইট, 1 বাইট নিচ্ছি আমি। আমি কিন্তু মাঝের থেকে তুলে নিয়ে আসতে পারবো না, এলএসবির বাইটটা নিচ্ছি আমি, রাইট। হাফ ওয়ার্ড, এগেইন এলএসবির হাফ ওয়ার্ড, ওয়ার্ড এগেইন এলএসবির ওয়ার্ড। তার মানে এলবি বললে এতটুকু নিব আমি, ওকে। এলএইচ বললে এতটুকু নিব আমি। আর যখন আমি এলডব্লিউ বলবো তখন এতটুকু নিব, ওকে। একইভাবে স্টোরের ক্ষেত্রেও এটা অ্যাপ্লিকেবল। এই যে, আর এটা যদি আমি সাইন্ড বা আনসাইন্ডের কনসেপ্টটা চিন্তা করি তাহলে ওই নেওয়ার সময় সাইন্ড বা আনসাইন্ড হিসেবে চিন্তা করবো। ওই যে স্টোরেরটা ওই যে এখানে বলা আছে আমাদের। আমরা ইমিডিয়েট ভ্যালু দিয়ে কত বিট পর্যন্ত নিতে পারি? আই টাইপের ক্ষেত্রে আমার কত বিট জায়গা আছে ইমিডিয়েটে? 12। আমার যদি তার থেকে বেশি প্রয়োজন হয় আমি সরাসরি নিতে পারবো না, কিন্তু আমি যেটা নিতে পারবো এই যে LUI, লোড আপার ইমিডিয়েট, হ্যাঁ, এই ইনস্ট্রাকশনটা দিয়ে আমি তোমার এইটা করতে পারবো। কিভাবে? আমি যদি LUI ইনস্ট্রাকশনটা এক্সিকিউট করি, ধরো রেজিস্টার 19-এ, তাহলে কি হবে? এখানে দেখো কয়টা বিট আছে, 1 2 3 4 5,
5টা হেক্স ডিজিট আছে, তাহলে টোটাল বিট কত আছে এখানে? হেক্স ডিজিট আছে 5টা, টোটাল বাইনারি বিট কতগুলো হবে? একটা হেক্সে কয়টা বাইনারি ডিজিট লাগে? হ্যাঁ ভাই, আমার বিদ্যাকে বিপদে ফেলে দিচ্ছ, তোমরা যেগুলো কথা বলছো আমি কনফিউজড হয়ে যাচ্ছি। ভাইরে খুব সিম্পল জিনিস ভাই, একটা হেক্স ডিজিট রিপ্রেজেন্ট করতে 4টা বাইনারি ডিজিট লাগে। তাহলে এখানে টোটাল কয়টা আমার হেক্স ডিজিট আছে? 5টা। আমার তাহলে এটা ইকুয়াল টু কত? 20 বিট না? আচ্ছা, তার মানে আমরা কি বুঝতে পারছি, LUI যদি আমরা এক্সিকিউট করি এই রেজিস্টারের আপার 20 বিট, এটার মানে হচ্ছে এই ইনস্ট্রাকশনটার মানে হচ্ছে লোড আপার ইমিডিয়েট। আপার ইমিডিয়েট মানে এক্সট্রিম তোমার 32 বিটের যে কনসেপ্টটা আছে, মানে আমার 64 বিট রেজিস্টার, কিন্তু LSB 32 বিট থেকে শুরু হয়ে একেবারে 11 বিট পর্যন্ত যাবে, রাইট? সো আমার এই আপার 20 বিট আমার এই ভ্যালুটা যাবে। লোয়ার 12 বিটের কি অবস্থা হবে? 0 থাকবে। এখন ওরা ভ্যালুটা এখানে আলাদা করে বলেনি। আচ্ছা, আমি এটা আর একটা এক্সাম্পলে তোমাদের করে দেবো। তাহলে আমার এইটা লোয়ার 12 বিট, রাইট? এখন 0 আছে, ঠিক আছে? এই ইনস্ট্রাকশনটা কি করছে? X19 এর ভ্যালু এখন কোনটা আছে? এইটা না? X19 এর ভ্যালু এই পুরো 64 বিটটা না? সেই 64 বিটের লোয়ার 12 বিট আমার 0 আছে, আর তারপরে 20 বিট আছে আমার এই ভ্যালুটা, আর তারপরে 32 বিট যেটা সেটা সব 0, কারণ আমরা ম্যাক্সিমাম 32 বিট নিয়েই কাজ করতে পারবো এখানে, 64 বিট না। তাহলে লোয়ার যে আমার 12 বিট আছে সেখানে এই ভ্যালুটা আমার নিব। কিভাবে নিব? এটার সাথে এটা আমি জাস্ট অ্যাড করে দেব। অ্যাড করলে যেটা হবে, এই বিটটা আসলে লোয়ার 12 বিটে যে পড়বে। তাহলে দেখো এইটা আমার কনস্ট্যান্ট না? 32 বিট কনস্ট্যান্ট না? আমি 32 বিট একটা কনস্ট্যান্টকে রেজিস্টারের ভিতরে নিতে পারলাম? অ্যাড আই দিয়ে তো এটা পারা যেত না। অ্যাড আই দিয়ে ম্যাক্সিমাম 12 বিট পারতাম আমি। হ্যাঁ, তাহলে ধরো আমি বললাম যে একটা ভ্যালু আছে, লেটস সে a ইকুয়াল টু 10110, এইভাবে 01101 এরকম আছে। এই টোটাল ভ্যালুটা 32 বিট। আমার হচ্ছে যে এই a কে আমি লেটস সে X5 এ নিতে হবে। তাহলে কিভাবে নিব? আমি যেটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে পারি তা হলো LUI X5 10110, এইখানকার এইটা, যখন এটা আমি করব তখন আমার
x5 এর অবস্থাটা কি হবে এই ইনস্ট্রাকশন এক্সিকিউশনের পরে? x5 এর অবস্থা হবে ধরো এটা আমার যেহেতু 65 বিটের রেজিস্টার, আপার 32-তে 0 থাকবে, ওইখানে কিছু করা যাবে না। তারপরে আমার এই ভ্যালুটা এখানে আসবে না, ধরো 10110 এতটুকু। এটা আমার বিট, ঠিক আছে। তাহলে আর কতটুকু বাকি থাকছে আমার? এই 12 বিট সবগুলো 0 থাকবে না? এখন আমি যদি অ্যাড আই এক্সিকিউট করি, x5 এখন আমি নিব এই দিকেরটা, রাইট? ধরো 01101, এইটা যদি করি আমি, তাহলে আমার x5 এর অবস্থাটা কি হবে? এই যে এটা হচ্ছে আমার আপার 32 বিট, যেগুলো সবগুলো 0 থাকবে, ওইখানে কোনো চেঞ্জ আসছে না। আর তারপরে এটা চলে আসবে না, 0110 এরকম কিছু একটা থাকবে। আর তারপরে এখানে এটা চলে আসবে না, 01101, এটা এই টোটালটা আমার এটা হবে না। এটা কিন্তু এক্সামে আসে, তোমাদের এভাবে এক্স্যাক্ট 32 বিট বলে না, তোমাদের হয়তো বলবে যে লেটস সে a ইকুয়াল টু এই ভ্যালুটা x6 এ নাও। কত বিট আছে? 1 2 3 4 5, 20 বিটস আছে। আমরা এটা কি নিতে পারবো এমনি? তখন আমাদেরকে যে LUI আর অ্যাড আই এটা ইউজ করতে হবে। ও আরও আছে তো, তাহলে তো আজকে আর শেষ হচ্ছে না, আর একটু বাকি আছে। আমাদের কুইজ হবে 42 স্লাইড পর্যন্ত, আমাদের আর 2-3টা স্লাইড বাকি আছে। আজকে একবারেই সময় নেয়, অ্যাটেন্ডেন্স নিতে একটু সময় লাগবে, অন্য ফ্যাকাল্টি এসে অপেক্ষা করবে নাহলে আবার। 42 স্লাইড পর্যন্ত আমাদের কুইজ হবে।